আসসালামু আলাইকুম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। একটু আমরা শুরু করব এখনই। আচ্ছা, তানভীর আলম শিশির বলেছেন যে লেখা অস্পষ্ট। আচ্ছা, লেখা অস্পষ্টর কারণ হলো লেখার কালারটা আসলে কালো না। আচ্ছা, আমরা কালো কালার দিয়ে লিখব। ঠিক আছে, আমার মনে হয় তাহলে ভালো হবে। আমি আসলে দুটো কালার এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে লাল, একটা নীল। এর কারণ হচ্ছে আমাকে একজন বলেছিলেন যে মাল্টিপল কালার থাকলে লেখা ব্লার হয় না। তো যাই হোক, আশা করছি যে আমরা আজকে যখন আলোচনা করব তখন আপনারা লেখাগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন, এই আশাবাদ থাকছে। তো আজকে অনেক দিন পরে ক্লাস নিতে দাঁড়ালাম, মোটামুটি মাস 2-3 হয়ে গেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মাঝখানে দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছিলাম। তো এই হলো বিষয়। এইসব কারণে আমাদের ক্লাসগুলো হচ্ছিল না, আলোচনা করতে পারছিলাম না। ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিছু পারিবারিক কারণে সেই ক্লাসটাও হয়ে ওঠেনি। তো আশা করছি এখন আর সেভাবে সমস্যা হবে না। আজকের ক্লাসটা মূলত কোনো ফ্রি ক্লাস নয়। আজকের ক্লাসটা আমাদের যে ব্যাচটার ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য 43তম BCS এর প্রিলিমিনারিকে টার্গেট করে, উদ্দেশ্য করে বাংলা ভাষা ও সাহিত্যের যে ব্যাচটার ক্লাস শুরু হওয়ার কথা, এই ব্যাচটায় আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, যাতে করে আগ্রহীরা ক্লাসটা দেখতে পারেন। সেই উদ্দেশ্যে প্রথম 3টা ক্লাস আমরা আসলে আমাদের যে প্যারেন্টস গ্রুপটা আছে বাংলা ভাষা ও সাহিত্য নামে, সেই গ্রুপে ক্লাসটা নেব। ঠিক আছে। নীলকান্তমণি সরকার বলেছেন যে আরেকটু বোর্ডটা সামনে হলে ভালো হয়। আমি ট্রাই করছি কিছুটা সামনে আনার, এর চেয়ে বেশি সামনে আনলে মনে হয় ভালো দেখা যাবে না। ঠিক আছে। তানভীর আলম শিশির বলেছেন যে তিনি অপেক্ষা করছেন 2 মাস ধরে। আমিও অপেক্ষা করছিলাম আপনাদের সাথে ক্লাসের জন্য। নীলকান্তমণি সরকার বলেছেন করোনায় ধৈর্য হারায় ফেলছেন। আপনি করোনা আক্রান্ত কিনা একটু জানাবেন। ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু, এটা আগে থেকেই আপনাদেরকে জানায় দেওয়া ছিল। আমাদের ফ্রি ক্লাসের যখন ডেট দেওয়া হয় তখনই বলে দেওয়া ছিল যে আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে চর্যাপদ বিষয়ে।
এটা নিয়ে আমরা অনেক দিন ধরে চর্যাপদ নিয়ে ক্লাস করব করে করা হয়ে ওঠেনি, তাই আসলে প্রথম ক্লাসটা চর্যাপদ নিয়ে আলোচনা হবে। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের প্রাচীনতম যে নিদর্শন, যে লিখিত নিদর্শন আমাদের হাতে আছে, সেই নিদর্শন চর্যাপদ। আমরা চর্যাপদ নিয়ে কথা বলবো, এবং যেহেতু আমাদের ক্লাসটা মূলত পরীক্ষার্থীদের জন্য, সেহেতু আমরা চেষ্টা করব আমাদের আলোচনাটাকে পরীক্ষার উপযোগী করে রাখতে। অর্থাৎ আমাদের আলোচনাটা যাতে করে এতটা বিস্তারিত না হয়ে যায় যে আমরা পরীক্ষার বাইরে চলে যাব। তবে চেষ্টা করব এটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি কিঞ্চিত বিস্তারিত বিষয়গুলো জানি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হয়, পরীক্ষায় উত্তর করতে সুবিধা হয়। পরীক্ষায় সবসময় আমাদের যে বিষয়গুলো জানা বা যেগুলোকে আমরা পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন বলে পড়ে যাচ্ছি বা মুখস্থ করে যাচ্ছি, এই প্রশ্নগুলোই যে সর্বদা আমাদের পরীক্ষায় আসবে বিষয়টা এরকম নাও ঘটতে পারে। আমাদের এই আলোচনাগুলো একটু যদি বিস্তারিত হয়, যতটুকু বিস্তারিত হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আমরা ততটুকু বিস্তারিত পর্যায়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার যে হেডলাইনটা, শিরোনামটা আপনাদেরকে দিয়ে দেয়া ছিল, সেটা ছিল চর্যাপদের আদ্যোপান্ত। অর্থাৎ আজকে আমরা চর্যাপদের শুরু থেকে শেষ পর্যন্ত, আমি চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য বা আমার সামর্থ্য ধরে রাখা যায় ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে। এই আলোচনার মধ্যে একদম চর্যাপদের শুরু থেকে শুরু করে চর্যাপদের শেষ পর্যন্ত বিষয়গুলো আমরা পড়ব। এখন এই যে চর্যাপদের শুরু থেকে চর্যাপদের শেষ পর্যন্ত আমরা পড়ব, চর্যাপদের শুরু এবং শেষের উপরে বিষয় ভিত্তি করে আলোচনা করতে গিয়ে অনেকে অনেক বই লিখে ফেলেছেন। তাহলে আমাদের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে কি কি থাকবে, হ্যাঁ, আমরা এই বিষয়টা আগে একটু জেনে নেই যে আমাদের চর্যাপদের আজকের আলোচ্যের মধ্যে কোন কোন বিষয়গুলোকে আমরা রাখবো। ঠিক আছে, আমাদের জন্য কি কি পড়া দরকার, আমরা সেই বিষয়গুলোকেই আমাদের আলোচনায় রাখতে চাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে চর্যাপদ থেকে আমাদের কি কি প্রয়োজন। আজান হচ্ছে, আজানটা হোক ততক্ষণে আমি লিখতে থাকি যে আমরা আজকে কি কি পড়ব। আর আজানটা শেষ হলে আমরা আলোচনা শুরু করি আবার।
পায়েল মোদক নামক একজন আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন। তিনি আজ সকাল থেকেই বলছিলেন যে তিনি আমাদের এই গ্রুপের সাথে থাকতে চান, এবং আমি আসলে তাকে আজকের ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। এতে করে আমি কৃতজ্ঞ বোধ করছি, আমি অনুপ্রাণিত বোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি নিজেও একজন বাংলা শিক্ষক, তিনি বাংলা শিক্ষিকা, তিনি বাংলা পড়ান। তানভীর আলম শিশির বলেছেন সিরিয়াল 6-এর পরে 7 হবে। সিরিয়ালটা আপনারা আপনাদের মতো করে মানে বসিয়ে নেন, এতে করে মনে হয় ভালো। শেষ পর্যন্ত যে আমি এখানে 10-এ গিয়ে থেমেছি, যদি এখানে 11 হয়ে যেত একটু ভয় ভয় লাগতো। হ্যাঁ, এগুলো হচ্ছে বাজারের মানে মার্কেটিংয়ের পলিসিতে আপনারা দেখবেন যে প্রোডাক্টের দাম থাকে 5,999 টাকা, তো একটা 5,000 ফ্লেভার থাকে। হ্যাঁ, তো 1 টাকা যোগ হলে 6,000 হয়ে যায়। আমরা সবাই বুঝি যে 6,000 টাকাই আসলে বিক্রি করছে তারা। তো বিষয়টা এখানে আমি ভুল করেছি। তো আপনারা সিরিয়ালটা ধরে নেন। আমাদের মূল প্রয়োজন সিরিয়াল না, আমাদের মূল প্রয়োজন যে আমরা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবো। যদি এর বাহিরেও আমার কিছু মনে পড়ে সেটা আমি পরবর্তীতে সংযোজন করে দেব। ঠিক আছে। রিফাত জাহান ফাইমি জানতে চেয়েছেন যে আমি এখন ভোলাতে নাকি আমি ঢাকাতে। আমি এখন ভোলাতে অবস্থান করছি। অনেকে জানতে চেয়েছেন আমি এখন কেমন আছি। আমি এখন ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসমাইল হোসেন জানতে চেয়ে বলেছেন যে আমার কোর্স মনে হয় আজ থেকে শুরু হলো। বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে কোর্সের প্রথম ক্লাস আজকে থেকে শুরু হলো। ঠিক আছে। অনেকে বলেছেন মিস করেছেন। আমি মিস করেছি পড়ানোটাকে, আমি মিস করেছি শিক্ষার্থীদের সাথে যে স্বল্প সময়ের সান্নিধ্য, কিছুটা সময় যে আপনাদের সাথে ব্যয় করার সুযোগ সৃষ্টি হয় ক্লাসের জন্য, ক্লাসের মাধ্যমে, সেই জিনিসটা আমিও আমার জায়গা থেকে যথেষ্ট মিস করেছি। তো এবার আমরা আমাদের আলোচনায় ফেরত যাই। আসিফ আহমেদ বলেছেন ভালো পড়ান না ভাই, আপনারা ভালোভাবে বিষয়টাকে রিসিভ করেন, দ্যাটস ওয়াই ভালো বলে মনে হয়। ঠিক আছে। তো এবার আমরা আমাদের আলোচনায় যাই। আমাদের এখানের আজান শেষ হয়ে গেছে, তো এবার বোধহয় আলোচনায় যাওয়া যেতে পারে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে মোটামুটি 11টার মতো বিষয় যুক্ত হয়েছে, যার মধ্যে আছে চর্যাপদের পরিচয়, বিষয়বস্তু, পদসংখ্যা, পদকর্তা, রচনাকাল, আবিষ্কার ও প্রকাশ, অনুবাদ, টিকা, গবেষণা, ভাষা ও ছন্দ এবং প্রবাদ। বিষয়টা হলো এই যে আমাদের এই যে টপিকগুলো এখানে দেয়া হচ্ছে, এর মধ্যে অনেক কিছু আসলে সিরিয়ালি গুরুত্বের বিচারে আগে পরে হয়ে গেছে। আমি যখন আপনাদের পড়াবো অবশ্যই গুরুত্বের বিচারে যে বিষয়গুলো আপনাদের বেশি প্রয়োজন সে বিষয়গুলো আগে নিয়ে আসার চেষ্টা করা যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে চর্যাপদের পরিচয়টা নিয়ে জানবো যে চর্যাপদ করে আমরা যে এই এত আমাদের মাথা ব্যথা। হ্যাঁ, আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চর্যাপদ একটা অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হচ্ছে, পরিণত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে সর্বশেষ যে 41তম প্রিলিমিনারি শেষ হলো, যেটার জন্য লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন, সেখানেও আমরা দেখবো যে চর্যাপদ নিয়ে এই যে প্রশ্ন, এই যে চর্যাপদের গুরুত্ব আমাদের জন্য এত বেশি, এটা কেন? কারণ চর্যাপদ এটি বাংলা ভাষার লিখিত প্রথম নিদর্শন, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। প্রকাশিত না, প্রকাশিত অনেক পরের বিষয়। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো এই চর্যাপদ। যদি এই চর্যাপদটা আবিষ্কৃত না হতো, চর্যাপদটা পাওয়া না যেত, তাহলে বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের বয়স, আসলে বাংলা সাহিত্য যে এতটা একটা প্রবীণ একটা সাহিত্য ধারা, এটা বোঝা যেত না। এ কারণেই আসলে চর্যাপদের গুরুত্বটা এত বেশি। যদিও যখন চর্যাপদ রচিত হয়েছিল, কোনোভাবেই চর্যাপদের রচয়িতাদের উদ্দেশ্য এটা ছিল না যে তারা সাহিত্য রচনা করবেন। তারা প্রত্যেকেই চর্যাপদ রচনার পেছনে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো ধর্মপ্রচার, বা তাদের ধর্মীয় যে দর্শন আছে সেই দর্শনটা যেন গুরু থেকে শিষ্য পর্যায়ে পৌঁছতে পারে। তো
এখন আমরা একটু একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করি যে চর্যাপদ আসলে কি। ঠিক আছে, তো চর্যাপদের পরিচয়টা চর্যাপদের পরিচয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটা বিষয় নিয়ে একটু একটা ধর্মীয় সম্প্রদায় নিয়ে আমাদেরকে একটু জেনে নিতে হবে। হ্যাঁ, এই সম্প্রদায়ের নামটা আমরা সকলেই কম বেশি শুনেছি। হ্যাঁ, যারা পড়াশোনা করি পরীক্ষার জন্য বা যারা চর্যাপদ নিয়ে অন্তত একবার জীবনে পড়েছি, তারা আমরা এই সহজিয়া সম্প্রদায়ের নাম আমরা শুনেছি। তো এই যে সহজিয়া সম্প্রদায় এটা বৌদ্ধ ধর্মের একটা গোষ্ঠী বলা যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় দর্শন, ধর্মীয় আচার ব্যবস্থা এগুলো নিয়ে কিছু মতপার্থক্য থাকে। এই মতপার্থক্যগুলোর কারণে ধর্মের মধ্যে কিছু গ্রুপ সৃষ্টি হয়। তো এই সহজিয়া সম্প্রদায় এরকম আসলে বৌদ্ধ ধর্মের একটা গ্রুপ। এটা আসলে সৃষ্টি হলো কেন, এটার পেছনটা একটু জেনে আসলে চর্যাপদ সম্পর্কে বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা জানি যে গৌতম বুদ্ধ, যিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন ব্যক্তি ছিলেন, আজকে থেকে প্রায় ২৬০০ বছর পূর্বে গৌতম বুদ্ধ এই ভূখণ্ডেই চড়ে বেড়াতেন। ঠিক আছে, তো এই গৌতম বুদ্ধের যে ধর্মদর্শন সেটাই আজকে বৌদ্ধ ধর্ম হিসেবে স্বীকৃত। তবে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে তার যে এই ধর্মীয় শিক্ষা কোনো রকমের বিভক্তি ফেস না করে সামনের দিকে এগুচ্ছিল। তো দেখা যায় খ্রিস্টীয় প্রথম শতকে এসে একটা ছোট্ট বিষয় নিয়ে একটা মতভেদ দেখা যায় বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে। সেটা হলো যে বৌদ্ধ ধর্মে কোনোরূপ সংস্কার আসবে কিনা। ঠিক আছে, আরও যদি স্পষ্ট করে বলতে চাই সেটা হলো, যখন বৌদ্ধ ধর্ম কিন্তু একটা প্রচারধর্মী ধর্ম, যেমন ইসলাম একটা প্রচারধর্মী ধর্ম, তেমনই বৌদ্ধ ধর্ম একটা প্রচারধর্মী ধর্ম। আপনারা দেখবেন মঙ্করা আছেন, নানরা আছেন, তারা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কাজ করছেন। তো এই বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য দেখা গেল একটা পর্যায়ে যে বৌদ্ধ ধর্ম গ্রন্থ যেটা ত্রিপিটক, এই ত্রিপিটককে সংস্কৃত ভাষায়, হ্যাঁ, এটিকে যদি রূপান্তর করা যায় তাহলে সংস্কৃত ভাষী যারা আছেন বা আর্যভাষী যারা মানুষ আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো তো সুবিধা হবে। তো বৌদ্ধ ধর্ম এই ত্রিপিটককে সংস্কৃত ভাষায় অনুদিত করা হবে কিনা এটা নিয়ে মতবিরোধ যখন দেখা যায়, তখন দুটো শ্রেণী তৈরি হয়। এক শ্রেণী বলে যে না, এটা করা যাবে না, এটা করলে আমরা মূল থেকে সরে যাচ্ছি। আরেক শ্রেণী তৈরি হয় এরকম, যারা বলতে চায় যে না, সময়ের সাথে সাথে ধর্মের সংস্কার প্রয়োজন আছে। অর্থাৎ বৌদ্ধ ধর্ম সংস্কারপন্থী এবং গোড়া বলা ঠিক হবে না, হ্যাঁ, এদেরকে রক্ষণশীল বলা যেতে পারে। রক্ষণশীল, এই দুটো দলে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিভক্ত হয়ে গেলেন। ঠিক আছে, এই সংস্কারপন্থী যারা আছেন তারা নিজেদের নামকরণ করলেন মহাযান। ঠিক আছে, এবং যারা রক্ষণশীল আছেন এই রক্ষণশীলদেরও নামকরণ করলেন এই সংস্কারপন্থীরা। তারা বললেন যে এরা গোড়া, এরা রক্ষণশীল, এরা পরিবর্তন চায় না, এরা সংস্কার চায় না, দ্যাটস ওয়াই তারা হীন, তারা নীচ। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে এরাই এদের নামকরণ করলেন হীনযান। অর্থাৎ হীনযান কারা? হীনযানদেরকে আমরা অনেকটা বলতে পারি বৌদ্ধ ধর্মের মৌলবাদী গ্রুপ, যারা মৌলিক ধারাটার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখার চেষ্টা করেছেন। আর এই মহাযান কারা? মহাযান হলেন তারা যারা সংস্কারপন্থী, যারা সময়ের সাথে সাথে ধর্মের মধ্যে কিঞ্চিত পরিবর্তন আনয়নে যারা আগ্রহী। তো এই মহাযান শ্রেণী কি করলো? সংস্কারকে আপন করে নিল। যখনই সংস্কারকে আপন করে নিল, ধীরে 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 পরিবর্তন দেখা গেল। একটা পর্যায়ে দেখা গেল যে মহাযান শ্রেণীর যে ধর্মাচার, ধর্মীয় আচরণ, এই ধর্মীয় আচরণের সাথে তান্ত্রিকতার কিছুটা সমন্বয় ঘটল। অর্থাৎ তাদের ধর্মীয় আচরণগুলোর মধ্যে তন্ত্র সাধনা প্রবেশ করলো। এখন যখন তন্ত্র সাধনা প্রবেশ করলো, তখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যদি সাধনার বিষয় আসে, যদি তন্ত্রমন্ত্র সাধনার বিষয় আসে, তাহলে কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, যে এই উপকরণগুলো লাগবে, ওই উপকরণগুলো লাগবে, এই বিধি ব্যবস্থাগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, তো এই আড়ম্বর যখন বেড়ে যেতে লাগলো, তখন এই মহাযান গ্রুপটা এটা আবার দুটো ধারায় বিভক্ত হয়ে গেল, যার একটাকে বলা হলো বজ্রযান
আমরা সংক্ষেপে বলছি, এর পেছনে অনেক গল্প আছে, গল্প ঠিক না, অনেক ইতিহাস আছে। একটাকে বলা হলো বজ্রযান। এরা কারা? যারা এই আড়ম্বর, হ্যাঁ আড়ম্বর বলতে বিভিন্ন আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাকে গুরুত্ব দিতে লাগলো। আরেক দল বলল যে না, ধর্মটা আসলে এত আড়ম্বরের বিষয় না, ধর্ম হলো একটা সহজ বিষয়, হ্যাঁ বিষয়টাকে এতটা 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 আনুষ্ঠানিকতা নির্ভর করে ফেলা যাবে না। ঠিক আছে, তখন এই যে গ্রুপটা, এই গ্রুপটা নিজেদেরকে বলল যে এরা হলো সহজ যান, অর্থাৎ যারা সহজ সাধনার মাধ্যমে ধর্মীয় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। যেমন আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে আসলে উদ্দেশ্য কি? আমরা চাই যে এই পৃথিবীর জীবনটা আমরা কোনো রকমে পার করে যাব, সুন্দরভাবে পার করে যাব, এবং পরবর্তীতে গিয়ে আমরা জান্নাত চাই। তো যদি আমরা হিন্দু ধর্মের দিকে দেখি, তাহলে দেখব যে তারা মোক্ষ লাভ করার কথা বলে, অর্থাৎ জন্ম মৃত্যু পুনর্জন্মের যে একটা সাইকেল, একটা চক্র, এই চক্র থেকে বেরিয়ে আসা যায় কিভাবে, এটার কথা বলে। ঠিক সেভাবেই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও একটা 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 আরাধ্য জায়গা আছে যেটা তারা পাইতে চায়, হ্যাঁ সেটাকে বলে নির্বাণ বা নির্বাণ লাভ বা মহাসুখ লাভ। তো এই নির্বাণ লাভের জন্য পদ্ধতিটা কি আড়ম্বরপূর্ণ হবে নাকি সহজ হবে, এটা নিয়ে আসলে বিভক্ত হয়ে গেল, এবং এই সহজযান শ্রেণীটার সৃষ্টি হলো। এই সহজযান শ্রেণীটাকেই আমরা পরবর্তীতে সহজিয়া শ্রেণী বললাম। ঠিক আছে, এটাই হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়। ঠিক আছে, এখন এই সহজিয়া সম্প্রদায় আসলে কি বলল? আনুষ্ঠানিকতা না করলে তারা আসলে কি করবে? তারা বলল যে মানুষের সবচেয়ে সহজ প্রাপ্য জিনিস হচ্ছে তার দেহ। তাহলে মানুষকে কি করতে হবে? তার দেহর সাধনা করতে হবে। মানুষ যদি তার দেহকে কন্ট্রোল করতে পারে, তাহলেই সে তার আত্মাকে কন্ট্রোল করতে পারবে। আত্মাকে কন্ট্রোল করতে পারলেই সে এই জন্ম মৃত্যুর যে পুনর্জন্মের যে একটা চক্র আছে, এই চক্র থেকে বের হয়ে আসতে পারবে, সে নির্বাণ লাভ করবে, সে মহাসুখ লাভ করবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমরা বলেছিলাম যে এই বজ্রযান শ্রেণী এবং সহজিয়া বা সহজযান শ্রেণী, এটা সৃষ্টি হওয়ার পূর্বেই মহাযানী যে বৌদ্ধ সম্প্রদায় আছে, তাদের ধর্মীয় আচরণের মধ্যে তান্ত্রিকতা প্রবেশ করেছে। অর্থাৎ বজ্রযানরা যে ধর্মীয় আচরণগুলো পালন করতেন, তার মধ্যে কিছু তন্ত্র সাধনার বিষয় ছিল। সহজযানরা যে ধর্মীয় আচরণটা পালন করতেন, তার মধ্যেও কিছু তন্ত্র সাধনার বিষয় ছিল। এখন সহজযানরা একটা সহজ কথা বলতে চায় যে দেহকে সাধনা করতে হবে। এই দেহ সাধনা করতে হলে গুরুকে গ্রহণ করতে হবে পথ প্রদর্শক হিসেবে। এখন এই যে গুরুরা আছেন, যারা দেহ সাধনা করে সিদ্ধি অর্জন করেছেন, সিদ্ধি লাভ করেছেন, নির্বাণ লাভ করেছেন, তারা কি করছেন? তাদের শিষ্যদের জন্য বলে যাচ্ছেন যে কি করলে পরে তোমরাও নির্বাণ লাভ করতে পারবা বা তোমরাও মহাসুখ লাভ করতে পারবা। তবে এই যে সাধনার প্রক্রিয়া, এই সাধনার প্রক্রিয়াটা বলতে গিয়ে তারা কিছুটা সমস্যায় পড়ে যাচ্ছে, কারণ তাদের সাধনার প্রক্রিয়ার মধ্যে কিছু তন্ত্র সাধনার বিষয় আছে। এবং আমরা সকলেই জানি যে এই যে তান্ত্রিকতা বা তন্ত্র সাধনা, এর মধ্যে কিছু গোপন বিষয় থাকে যেটা প্রকাশ্য না, যেটা সকলের জন্য না। ঠিক আছে, শুধু এটা যারা এর অনুসারী বা যারা এটাকে অনুসরণ করতে চায়, এটা তাদের জন্য। তো এ কারণে এই সহজযানের মধ্য থেকে যারা ধর্মীয় গুরু আছেন, তাদেরকে সিদ্ধাচার্য বলা হয়। এই বিষয়টাতে আমরা একটু পরে আসব। মানে সিদ্ধি লাভ করা যে আচার্যগণ আছেন, শিক্ষকগণ আছেন, এই সিদ্ধাচার্যগণ তারা কি করলেন? তারা বলে গেলেন যে এই পন্থায় দেহ সাধনা করতে হবে। ঠিক আছে, তবে এটা বলতে গিয়ে তারা সরল কথায় বললেন না, তারা কি করলেন? সংকেত ব্যবহার করলেন, একের মাধ্যমে অন্যকে বোঝানোর চেষ্টা করলেন। অর্থাৎ তারা তান্ত্রিকতার যে গোপন বিষয়গুলো আছে, সেগুলোকে গোপন রেখে একটি বিষয়ের মাধ্যমে অন্য আরেকটি বিষয় ইন্ডিকেট করার চেষ্টা করলেন। এ কারণেই তাদের যে রচনাগুলো, তারা যে পদ্ধতিগুলো বলে গেছেন, এই পদ্ধতিগুলো কোনো সহজ মানে লেখা না, এগুলো প্রত্যেকটাই আসলে এক ধরনের রূপক বা সাংকেতিক রচনা। ঠিক আছে, সিদ্ধাচার্যগণ
তাদের শিষ্যদের উদ্দেশ্যে বলছেন যে এই এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা নির্বাণ লাভ করতে পারবা, মহাসুখ লাভ করতে পারবা। তবে পদ্ধতিগুলো যখন তারা বর্ণনা করছেন তারা একটা 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 কবিতার ভাষায়, একটা গানের ভাষায়, কিন্তু এখানে এক কথার অন্তরালে অন্য কথা আছে। এবং আমরা জানি, যারা আমরা মোটামুটি বা কিঞ্চিত বাংলা পড়ি, আমরা জানি যে একের মাধ্যমে যখন অন্য কিছু প্রকাশ করা হয়, এক বলতে অন্য বোঝানোর চেষ্টা করা হয়, তখন এটাকে রূপক বলে। এইবার আমরা একটু সহজ কথায় চর্যাপদ কি এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সহজ কথায় তাহলে চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের মানুষের নির্বাণ লাভ করার উদ্দেশ্যে যে ধর্ম আচরণগুলো আছে, এই ধর্ম আচরণগুলো কেমন হবে এই সংক্রান্ত যে নির্দেশনাগুলো গুরু থেকে শিষ্য পর্যায়ে, এই নির্দেশনাগুলোর রূপক প্রকাশ বা সাংকেতিক প্রকাশ হলো মূলত চর্যাপদ। এখানে কতগুলো পদ রয়েছে। পদ বলতে আসলে কি বোঝায়? পদ বলতে বর্তমান ধারায় আমরা আলটিমেটলি গান বা কবিতাকে বোঝাই, কিন্তু সেই সময় ওই বৌদ্ধ সিদ্ধাচার্যগণ যে পদগুলো তারা রচনা করে গেছেন, এই পদগুলো আসলে এগুলোকে কবিতা বলা ঠিক হবে না, এগুলোকে সেই সময় গাওয়া হতো। হ্যাঁ, এবং এগুলোকে কিভাবে গাওয়া হবে, এর এর তাল কি হবে, এর লয় কি হবে, এই বিষয়গুলো উল্লেখ করা থাকতো। ঠিক আছে, তাহলে চর্যাপদের যে পদগুলো, এই পদগুলো মূলত গীতিকা, ঠিক আছে, বা গান। হ্যাঁ, তো আমার ধারণা আমরা চর্যাপদ জিনিসটা আসলে কি এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। ঠিক আছে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা এমন কিছু থাকে যেটা আপনারা বুঝতে পারেননি, তাহলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। সহজিয়া সম্প্রদায়ের পরিচয় সম্পর্কিত যে লেখাটা আছে, এই লেখাটা আমরা মুছে দিচ্ছি। চর্যাপদ বিষয়ে আরও কয়েকটা কথা একটু বলে নিতে চাই। এই যে চর্যাপদ আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে বইগুলোতে, যে বইগুলো আমরা পড়ি, সেই বইগুলোতে চর্যাপদকে আসলে বিশ্লেষণ করে, এই চর্যাপদের নামটাকে বিশ্লেষণ করে চর্যাপদ কি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়। চর্যাপদের দুটো অংশ পাওয়া যায় নামের মধ্যে, একটি হলো চর্যা আর একটা হলো পদ। এই চর্যা শব্দটার সাথে স্বাভাবিকভাবে আমাদের পরিচিত থাকার কথা না, আমরা এটা ব্যবহার সেভাবে করি না। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা ছোটবেলায় বঙ্গভাষা নামে একটা কবিতা পড়েছিলাম, যেই কবিতায় একটা লাইন ছিল যে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। ঠিক আছে, এই যে আচরি কথাটা বলছে, আচরি মানে কি? আচরণ করি। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমার এখানে কি যেন কারণে কিছুই নাই সেভাবে, তবে বেশ কিছু মৌমাছির আগমন ঘটেছে। তো জানি না তাদের কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, গায়ে পড়লে খারাপ লাগে। তো চলেন আগানো যাক সামনের দিকে। সেটা হলো এই যে আচরি শব্দটা, এই আচরি শব্দটার মূলটা হলো চড়িয়া। ঠিক আছে, এই চড়িয়া থেকে এই শব্দটা সৃষ্টি হয় চর্যা। হ্যাঁ, অর্থাৎ এই চর্যা শব্দটা মূলত আচরণ, এই অর্থ প্রকাশ করে। আর পদ মানে আমরা একটু আগে বলেছি যে গান বা কবিতা, তবে যদি আমরা এ দুটোকে একসাথে করি তাহলে আমরা বলতে পারি যে চর্যাপদ হলো আচরণ বিষয়ক গান বা কবিতা। এখন কোন আচরণ বিষয়ক গান বা কবিতা, সেটা এতক্ষণ কিন্তু আমরা বিস্তারিত বলার চেষ্টা করেছি, যে সহজিয়া সম্প্রদায়ের অনুসারীরা কিভাবে নির্বাণ লাভ করবেন এ প্রসঙ্গে সিদ্ধাচার্যগণ তাদের শিষ্যদের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেল ধর্মীয় আচরণ সংক্রান্ত, সাধন প্রণালী সংক্রান্ত, সেই আচরণ বিষয়ক গান বা কবিতা হলো চর্যাপদ। এবার প্রশ্ন হলো, সাইমুন রহমান খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, স্যার আমাদেরকে কতটুকু নোট করতে হবে? আপনাদেরকে নোট করতে হবে চর্যাপদ শব্দের অর্থ হলো আচরণ বিষয়ক গান বা কবিতা। তবে আমরা এটা মনে রাখবো যে এগুলো মূলত গান, এগুলো কবিতা না। হ্যাঁ, এ কারণে যদি কখনো পরীক্ষায় আমাদের কাছে জানতে চায় যে চর্যাপদ মূলত কি, সেখানে যদি আমাদের গান বা গীতিকা উত্তর করার অবকাশ থাকে,
তাহলে কোনো অবস্থাতেই আমরা এদেরকে কবিতা উত্তর করব না। একান্তই যদি অপশনে গান বা গীতিকা কথাটা না থাকে, সেক্ষেত্রে আমরা চর্যাপদ, কবিতা এইটা উত্তর করতে পারি। ঠিক আছে, এতটুকু উত্তর মানে আপনারা নোট করবেন। চর্যাপদ হলো আচরণ বিষয়ক গান বা কবিতা, গানটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, যদি অপশনে গান থাকে তাহলে আমরা গান উত্তর করব। আচ্ছা, আরেকটা বিষয় হলো এটা কাদের আচরণ সংক্রান্ত গান বা কবিতা, এটা নোট করে নেবেন। এটা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচরণ বিষয়ক গান বা কবিতা। আসলে আলোচনা অনেক বিস্তারিত হচ্ছে, এর মধ্য থেকে আপনাদের জন্য প্রয়োজনীয় কথা, যেগুলো প্রিলিমিনারিতে আপনারা ফেস করেন, এগুলো কিন্তু অনেক কম। তাই বলে যদি শুধু আমরা অতটুকু আলোচনা করি তাহলে ভেতরের কথাগুলো আমাদের জানা থাকে না, আর ওগুলো জানা না থাকলে ভুল হয়ে যেতে পারে। আমাদের এই আচরণ সংক্রান্ত গান বা কবিতা এতটুকুই যে পরীক্ষায় আসবে এটা তো নাও হতে পারে। ঠিক আছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে যখন থেকে একটু বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো একটু ডিটেইল হতে শুরু করেছে, হ্যাঁ, তখন থেকেই কিন্তু মোটামুটি প্রশ্নগুলো একটু গভীরতার জায়গা থেকে প্রশ্নগুলো হচ্ছে। ঠিক আছে, তো আমরা চলে যাব পরবর্তী আলোচনায়, পরবর্তী বিষয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি প্রশ্ন করবেন। ঠিক আছে, আমরা পরবর্তী আলোচনায় যাব। আচ্ছা, আমাদের পরবর্তী বিষয় ছিল চর্যাপদের বিষয়বস্তুটা কি। চর্যাপদের বিষয়বস্তু আসলে কি? এই কথাটা কিন্তু ইতোমধ্যে চর্যাপদের পরিচয়ের মধ্যে চলে এসছে, যে চর্যাপদের বিষয়বস্তু হলো সহজিয়া সম্প্রদায়ের মানুষের সাধন প্রণালী সংক্রান্ত নির্দেশনা। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসে মাঝে মাঝে পরীক্ষায়, সেটা হলো চর্যাপদ রচনার উদ্দেশ্য কি। ঠিক আছে, তো মনে রাখবো যে চর্যাপদ রচনার উদ্দেশ্য কোনো অবস্থাতেই সাহিত্য চর্চা নয়। তখনকার যারা লিখেছেন, এই সিদ্ধাচার্য যারা ছিলেন, তারা আসলে সাহিত্য চর্চার উদ্দেশ্যে চর্যাপদ লিখেননি। তারা চর্যাপদ লিখেছেন কেন? তারা চর্যাপদ লিখেছেন ধর্মীয় কারণে। ঠিক আছে, সো চর্যাপদ হলো এর বিষয়বস্তু সম্পূর্ণ ধর্মীয়। শুনলে পরে হয়তো বা বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ সিদ্ধাচার্যগণ এটা চাননি যে তাদের তন্ত্র সাধনার গোপন বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ্য হয়ে যাক। এই কারণে তারা সাংকেতিকভাবে বিষয়গুলোকে বলেছেন। যখন সাংকেতিকভাবে বলেছেন তখন সেই সময়কার সামাজিক চিত্র ফুটে উঠেছে, হ্যাঁ, সেই সময়কার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। কিন্তু এগুলোর অন্তরালে আসলে এই সিদ্ধাচার্যগণ সাধন প্রণালী বলে গেছেন। অর্থাৎ চর্যাপদের বিষয়বস্তু হলো সহজিয়া সম্প্রদায়ের মানুষের সাধন প্রণালী, এটা কেমন হবে, এটাই হলো চর্যাপদের বিষয়বস্তু। তো এখান থেকে আমাদের কি দরকার? সাধন প্রণালীটা লিখে নেবেন, এবং লিখে নেবেন চর্যাপদের উদ্দেশ্য সাহিত্য চর্চা নয়, ধর্মপ্রচার। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের কোন বিষয়টা প্রয়োজন? পরবর্তী আমাদের প্রয়োজন রচনাকাল। হ্যাঁ, আমরা কিন্তু বলেছি যে লিখতে সময় ওকে, লিখতে সময় হয়তো বা কিছুটা সিরিয়াল এলোমেলো হয়েছে। এই সিরিয়ালটাকে আমরা গুরুত্ব দেব না। আমাদের প্রয়োজনের তাগিদে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু, যেটা আমাদের আগে প্রয়োজন আমরা সেটা নেব। চর্যাপদের রচনাকাল নিয়ে অনেক মতভেদ আছে। আমাদের এই যে গ্রুপটা আছে বাংলা ভাষা ও সাহিত্য, এখানেই চর্যাপদ নিয়ে আসুন চর্যাকে জানি এই নামে দুটো লেখা আছে। যারা কিছুটা সময় করতে পারবেন একটু পড়ে নেবেন, তাহলে ডিটেইলটা আপনাদের বোঝা হয়ে যাবে। চর্যাপদের সময় নিয়ে যেটা, রচনাকাল নিয়ে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসলে দু রকমের মতভেদ এখানে পাওয়া যায়। একটা হলো চর্যাপদ আসলে এটা আসলে কতটুকু পুরাতন।
বলা হচ্ছে চর্যাপদ ততটুকু পুরাতন যতটুকু পুরাতন বাংলা ভাষা। হ্যাঁ, এই কথা বলছেন একদল, ঠিক আছে। এবং এই দলে কারা আছেন? এই দলে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই দলে আছেন রাহুল সাংকৃত্যায়ন। এরা বলতে চান যে বাংলা ভাষার জন্ম যে সেই 650-এর দিকে, এই 650-এর পর থেকেই 1200 সাল পর্যন্ত, অর্থাৎ প্রাচীন কালের যে সময়টা, এর মধ্যেই চর্যাপদটা রচিত হয়েছে। আমরা সকলেই জানি যে চর্যাপদের রচয়িতা একজন নন। চর্যাপদের আপনাদের যে চর্যাপদ আলোচিত হয়, যেটা বইয়ের মধ্যে যেটা কিনা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলেন, এই চর্যাপদের পদসংখ্যা নিয়ে একটা মতভেদ আছে। 51টা 50টা আমরা জানি। তো এই 51 হোক বা 50 হোক, এই এতগুলো কিন্তু একজনে রচনা করেননি। আমরা জানি যে এখানে রচয়িতার সংখ্যা 23 এবং 24 জনের মধ্যে একটা মতভেদ আছে। হ্যাঁ, যে রচয়িতা 23 জন বা 24 জন। এখন এই 23 জন বা 24 জন এরা কিন্তু একই সময়ের না। এই জন্যই বলা হচ্ছে যে যারাই কথা বলছেন তারা বলছেন যে প্রাচীনকালের যে সময়কালটা, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের যে সময়কালটা, এই সময়কালের মধ্যেই মূলত চর্যাপদ রচিত হয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং তার মতাদর্শের সাথে মিল রেখে যারা কথা বলছেন, তারা ওই 650 অর্থাৎ 7ম শতক থেকে শুরু করে ত্রয়োদশ শতক অর্থাৎ 1200 সাল পর্যন্ত, হ্যাঁ, এই সময়ের মধ্যে চর্যাপদের রচনার কথা বলছেন। ডক্টর সুকুমার সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা যারা আছেন তারা চর্যাপদের রচনাকালটা তাদের দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার জন্ম যে সময়ে হয়েছে বলে তারা মনে করেন, তারা সেই সময়ের কথা বলেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনা 650 থেকে 1200-র মধ্যে কোনো একটা সময় হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনা 950 থেকে 1200 এর মধ্যে এর মাঝে কোনো একটা সময় হয়েছে। আর গোপাল হালদার, তারপরে ডক্টর সুকুমার সেন, তারা বলছেন যে বাংলা সাহিত্যের বাংলা ভাষার প্রাচীন স্তরের যে সময়কালটা, অর্থাৎ 10ম শতক থেকে শুরু করে 14দশ শতক পর্যন্ত, এর মাঝে কোনো সময় চর্যাপদ রচিত হয়েছে। তো এই যে সময় নিয়ে যে মতভেদ, এই মতভেদের কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চর্যাপদের রচনাকাল নিয়ে লিখিততে যদি পরীক্ষা প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমরা সকলের মতামত দিয়ে সর্বশেষ কিছু একটা হয়তো বা উপসংহারে যাওয়ার চেষ্টা করব। তবে আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্নটা হয় না, প্রিলিমিনারিতে অন্তত সাল নিয়ে প্রশ্নটা হয় না, প্রিলিমিনারিতে আমল নিয়ে প্রশ্নটা হয়, অর্থাৎ শাসন আমল, কোন শাসন আমলে, কোন শাসকদের শাসন আমলে চর্যাপদ রচিত হয়েছে, প্রশ্নটা অনেকটা এরকম হয়। এরকম যখন হয় তখন আমরা জানি যে মোটামুটি সকল গবেষক মোটামুটি এই বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছেন যে চর্যাপদ পাল শাসন আমলে রচিত হয়। তো আমরা মূলত 3টা তথ্য নেব। এক হলো ডক্টর মোহাম্মদ শহীদ, 4টা তথ্য নেব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, অর্থাৎ তিনি বাংলা ভাষার প্রাচীন স্তরের যে সময়টা বলেছেন, ঠিক আছে, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। আমরা জানি যে ডক্টর সুনীতি কুমার সহ অন্যান্যরা বলেছেন, অন্যান্য কয়েকজন বলেছেন 950 থেকে 1200-র মধ্যে, হ্যাঁ, এর মাঝে কোনো একটা সময় চর্যাপদ রচিত হয়েছে। আর আমরা আরেকটা কথা বললাম যে বাংলা ভাষার প্রাচীন স্তর নিয়ে গোপাল হালদার, সুকুমার সেন, তারা যে মতামতটা দিয়েছেন যে 950 হয়তো বা বুঝতে পারেননি, এটা 950-এ লেখা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মতামত পাওয়া যায় বাংলা ভাষার প্রাচীন স্তর বা আদি স্তর, ঠিক আছে, এটাকে বলা হয় 10ম থেকে, আমরা কথায় লিখে দেই, 10ম থেকে 14দশ শতক, এর মাঝামাঝি কোনো একটা সময়। তো এই 3টা মতামত আমরা নেব। তবে আমাদের জন্য পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাল শাসনামল, অর্থাৎ
বিভিন্নভাবে প্রশ্নটা হতে পারে যে চর্যাপদ যখন রচিত হয় তখন আমাদের এই অঞ্চলে কারা শাসন করছিলেন, ঠিক আছে, আমাদের এই অঞ্চলে তখন পালরা শাসন করছিলেন। চর্যাপদের যে বলার ধরন, চর্যাপদের যে পরবর্তীতে হারিয়ে যাওয়ার কারণ, এগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে চর্যাপদটা সেই সময়ে রচিত হয়েছিল যখন সিদ্ধাচার্যগণ বা বৌদ্ধ ধর্মের যে অনুসারীগণ আছেন তারা আমাদের এই ভূখণ্ডে মোটামুটি স্বাধীনভাবে চলতে পেরেছিলেন, কোনোরূপ প্রতিবন্ধকতায় না পড়ে, ঠিক আছে। এবং এই জিনিসটা সম্ভব হয়েছিল মূলত পাল শাসন আমলে। পরবর্তীতে যখন সেন শাসন আমল শুরু হয় তখন থেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈষম্য, অত্যাচার, নিপীড়ন এই বিষয়গুলো সামনে এগুতে থাকে, ঠিক আছে। অর্থাৎ সে সময় ওই ধরনের একটা পরিবেশ ছিল না যে পরিবেশটা কিনা পাল শাসন আমলে বৌদ্ধ সাধকগণ তারা যেটা এক্সপেরিয়েন্স করছেন, হ্যাঁ, এটা ওই সময়ে ছিল না। সো আমরা যদি পরীক্ষায় রচনাকাল নিয়ে প্রশ্ন চিন্তা করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে চর্যাপদটা রচিত হয়েছিল পাল শাসন আমলে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, প্রথমত আমরা কিন্তু প্রথমেই সকলে জানি যে আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটা একটা ফর্মাল ক্লাস কিন্তু ইনফর্মালি নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত এই ক্লাসটা এভাবে অনলাইনে এইভাবে ক্লাসটা নেওয়ার মানে ওপেনলি ক্লাসটা নেওয়ার কারণ, কোনো ক্লোজ গ্রুপে না নেওয়ার কারণ একটাই, যাতে করে যদি আর কেউ ভর্তিচ্ছু থাকে তারা যেন অংশগ্রহণ করার সুযোগ পায়। তো আপনারা যারা এখানে আছেন তাদের কাছে যদি মনে হয় যে না আমার ক্লাস উপকারী হতে পারে আপনাদের জন্য, তাহলে আপনারা একটু ক্লাসটা যদি শেয়ার করে দেন তাহলে আমার মনে হয় যে আরও অনেক মানুষের জানার সুযোগ হবে, দেখার সুযোগ হবে। পাশাপাশি এটা আপনাদের টাইমলাইনে থেকে গেলে পরবর্তীতে চর্যাপদ বিষয়ক কোনো একটা কিছু যদি আপনাদের মনে হয় যে এটা একটু আলোচনাটা পুনরায় শুনে আসা যাক, তাহলে আপনাদের শুনে আসার সুযোগ হবে। তো নাদিয়া চৌধুরী রিয়া বলেছেন আই উইশ আই কুড ডু ইউর অফলাইন ক্লাস। মোস্ট প্রবাবলি নাদিয়া চৌধুরী রিয়া, আমি আপনাকে চিনি এবং আপনি এক সময় আমার অফলাইন ক্লাস করেছিলেন যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীদেরকে পড়াতাম। তো ঠিক আছে, আমি জানি না আমার ডায়াবেটিস হয়েছে, আমার শরীরে, আমার রক্তে সুগার বেশি এটা আমি মানলাম, কিন্তু রক্তের সুগার যে এতটা বেশি যে মৌমাছিরা এভাবে আকৃষ্ট হয়ে আসবে এটা আমি বুঝিনি, ঠিক আছে। এখানে প্রচুর মৌমাছির আগমন ঘটেছে, কেন কিভাবে জানি না। আমি তো সেরকম কোনো সুগন্ধিও ব্যবহার করিনি যেটা এদেরকে আকৃষ্ট করতে পারে, ঠিক আছে। রিফাত জাহান ফাইমি বলেছেন শেয়ার করেছি স্যার, ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা এগোই সামনের দিকে, আমরা চর্যাপদের রচনাকাল এই সময়টা নিয়ে আমাদের কথা শেষ করলাম। এইবার আমরা চলে যাব চর্যাপদের আবিষ্কার ও প্রকাশে, যে চর্যাপদ কখন আবিষ্কৃত হলো, চর্যাপদ কখন প্রকাশিত হলো। ইসমাইল হোসেন বলেছেন নতুন ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আমাদের আজকে থেকেই শুরু হচ্ছে, তবে আমরা যখন পরবর্তীতে আমরা প্রথম 3টা ক্লাস এভাবে ওপেনলি নেব, ভর্তি হওয়ার সুযোগ এই প্রথম 3টা ক্লাস পর্যন্ত থাকাটাই বেটার, কারণ না হলে দেরি হয়ে যাবে, আপনাদের ক্লাস মিস হয়ে যাবে। যদিও আমাদের ক্লাসগুলো ফেসবুক লাইভ গ্রুপে হয়, তো এগুলো থেকে যায়, পরবর্তীতে কেউ চাইলে ভিডিওটা দেখে নিতে পারে, তো ভর্তি হওয়ার সুযোগ আছে। আমরা চলে যাব চর্যাপদের আবিষ্কার ও প্রকাশে, ঠিক আছে। তাহলে আমাদের এখনকার আলোচ্য হলো চর্যাপদের আবিষ্কার ও প্রকাশ। বেটারা উড়ে বেড়াচ্ছে মৌমাছিগুলো, আমার ঘরে ফ্যান চলছে, ওরা ফ্যানের সাথে ধাক্কা খাচ্ছে এবং মরে পড়ছে। মোস্ট প্রবলি আমার এখানে অনেক লাইট থাকার কারণে লাইট ওদেরকে আকৃষ্ট করছে। ঠিক আছে, অ্যানিমনি বলেছেন মধু মাসে মধুকর মধুরোগীর কাছে আসছে। ঠিক আছে, তাহলে তো ওদের আমার রক্ত খেতে হবে। রক্ত অতটা মিষ্টি আজকে হবে না মনে হয়, কারণ ভালো এক্সারসাইজ হয়ে গেছে অফিসে, ঠিক আছে। সুগার এই মুহূর্তে মনে হয় খুব বেশি নাই। ওকে, আমরা আলোচনায় চলে যাই যে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশ একটু আমরা বিস্তারিত জানবো এবং আমাদের প্রয়োজনীয় কতটুকু সেটা আমরা নিয়ে নেব, ঠিক
ঠিক আছে। এই যে চর্যাপদ রচনা কালটা আমরা দেখলাম সেটা তো অনেক আগের কথা, তাহলে এই চর্যাপদটা আজকে আমাদের হাতে এসে পৌঁছলো কি করে, এবার আমরা একটু এই বিষয়টা নিয়ে জানব। চর্যাপদের আবিষ্কারের পেছনে অনেক গল্প আছে, এটা নিয়েও আমার লেখা আছে, আপনারা চাইলে ডিটেইল পড়তে পারেন। আমরা খুব বেশি সময়ে যাতে করে আমাদের ব্যয় না হয় সেহেতু আমরা চেষ্টা করব যতটুকু প্রয়োজন ততটুকুই আলোচনা করতে। প্রিয়াঙ্কা শাহ বলেছেন, স্যার চর্যাপদের ওপর কি পিডিএফ দেবেন এই গ্রুপে? হ্যাঁ, চর্যাপদের ওপরে পিডিএফ দেব এই গ্রুপে, এবং মোটামুটি 3টা পিডিএফ যাবে। একটা পিডিএফ যাবে চর্যাপদের আদ্যপান্ত বিস্তারিত লেখা, যাদের বিস্তারিত পড়ার ধৈর্য আছে তারা পড়বেন। একটা লেখা যাবে শুধু প্রিলিমিনারি পরীক্ষার্থী যারা নিজেদের পড়াকে প্রিলিমিনারির মধ্যে সীমাবদ্ধ রেখে দেখতে চান তাদের জন্য একটা, আর একটা যাবে লিখিত পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য। 3টা পিডিএফ যাবে, একটু সময় লাগবে, ঠিক আছে, আজকেই হয়তো বা যাবে না, তবে যাবে। হ্যাঁ, এটার উপরে কাজ চলছে এবং আমার সাথে আরও 2-1জন এখানে কাজে সহযোগিতা করছে, তো আশা করছি আচ্ছা ঠিক আছে। আমারও খুব ইচ্ছা করে অফলাইনে ক্লাস নিতে। নাদিয়া তো আপনাকে চিনতাম না, আপনাকে রিয়া নামে চিনতাম, আপনাদেরকে আবার অফলাইনে শিক্ষার্থীদের সামনে দাঁড়ায় কথা বলার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। হ্যাঁ, আপনাদের চোখের দিকে তাকালে যে অভিব্যক্তি, আপনারা বুঝতে পারছেন কি না এটা বোঝা যায়। মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে এবং আপনাদের মেসেজের দিকে তাকিয়ে এটা বোঝা যায় না। তানভীর আলম শিশির বলেছেন তিনি মৌমাছিকে পোকা খাইতে দেখছেন। তো হতে পারে, বৃষ্টির দিন তো আলোর আকর্ষণে অনেক পোকা আসছে, হতে পারে সেগুলোকে খাওয়ার জন্য মৌমাছি আসছে। আমি কখনো মৌমাছিকে পোকা খাইতে দেখিনি। সাইমুন রহমান বলেছেন যে প্রিলিমিনারি এবং রিটেন একসাথে রিচ করে এমন একটা পিডিএফ যদি দিতেন। তো তাহলে তো পিডিএফের সংখ্যা 4টা হয়ে যাচ্ছে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে, চলে যাওয়া যাক আবিষ্কারের কথায়। চর্যাপদের আবিষ্কারের বিষয়টা এটা আসলে তখন আসে যখন এই অঞ্চলের মানুষ যখন প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এই অঞ্চলের ভাষাগুলোর প্রাচীন সাহিত্য নিদর্শন কিছু আছে কি না এটা খুঁজে বের করার চেষ্টা করে। এটা কখন হয়? এটা 1868 সালের দিকে হয়, ঠিক আছে। সে সময় পাঞ্জাবের একজন রাজা ছিলেন, সেই পাঞ্জাবের রাজার প্রধান পুরোহিত তিনি একটা প্রপোজাল দেন ব্রিটিশ সরকারের কাছে যে ভারতীয় ভাষাসমূহের প্রাচীন সাহিত্য নিদর্শনগুলো খুঁজে বের করা যায় কিনা, ঠিক আছে। তো ব্রিটিশ সরকার এতে আগ্রহ বোধ করেন এবং তারা দায়িত্ব প্রদান করেন এশিয়াটিক সোসাইটিকে। আমি কথাগুলোকে খুব সংক্ষিপ্ত করে আনছি। দায়িত্ব প্রদান করেন এশিয়াটিক সোসাইটিকে, ইন্ডিয়ান এশিয়াটিক সোসাইটি, যে কী করবে ভারতের বিভিন্ন এই কোনায় কোনায় যে প্রাচীন সাহিত্য নিদর্শনগুলো আছে এগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমাদের এই অঞ্চলে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন এটা খুঁজে বের করার দায়িত্ব তাহলে কার উপরে পড়লো? এশিয়াটিক সোসাইটির, বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি যেটা আছে তার উপরে পড়লো। এবং বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির সে সময়ে প্রধান লাইব্রেরিয়ান ছিলেন, চিফ লাইব্রেরিয়ান ছিলেন এক ব্যক্তি, তার নাম রাজা। যদি আমরা এটা রিটেন ক্লাস হতো তাহলে আমরা আরেকটু পেছনে যেতাম, আমরা এখন এই পর্যন্তই থাকব, রাজা রাজেন্দ্রলাল মিত্র পর্যন্তই থাকব, ঠিক আছে। এই রাজা রাজেন্দ্রলাল মিত্র, তাকে কি করা হলো, তাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি তাহলে দায়িত্ব নেন এই অংশটুকু। তো বঙ্গীয় অঞ্চলের বাংলা বিহার, উড়িষ্যা, যেখানে যেখানে বাংলা ভাষার নিদর্শন থাকার সুযোগ আছে এই অঞ্চলগুলোর প্রাচীন বাংলা ভাষার পুঁথি, হ্যাঁ, এই জিনিসগুলো খুঁজে বের করার দায়িত্ব পড়লো রাজা রাজেন্দ্রলাল মিত্রের ওপরে, ঠিক আছে। তিনি দেখলেন তার পূর্বজ বেশ কিছু ইংরেজ তারা কাজ করে গেছেন এবং কিছু প্রাচীন নথির কথা বলেছেন যে এই নথিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলা নথি। তো তারই ধারাবাহিকতায় রাজা রাজেন্দ্রলাল মিত্র বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন এবং ঘুরে বেরিয়ে
তিনি একটা একটা তালিকা তৈরি করলেন। হ্যাঁ, নেপালে, সেই সময়কার নেপালে বিদ্যমান প্রাচীন কিছু সংস্কৃত পুঁথির একটা তালিকা তৈরি করলেন এবং এই তালিকাটা তিনি প্রকাশ করলেন 1882 সালে। হ্যাঁ, যেটা নাম তিনি দিলেন বুদ্ধিস্ট মিস্টিক সংস ইন নেপাল। আগে অবশ্য আরেকটা নাম আছে সংস্কৃত। অর্থাৎ তিনি বলতে চাইলেন নেপালে বিদ্যমান সংস্কৃত বৌদ্ধ মিস্টিক সংস, মিস্টিক বলতে কি বোঝাতে পারি আমরা, এটাকে ধর্মীয় বলা যেতে পারে। হ্যাঁ, ধর্মীয় গান, এগুলো রয়েছে কোথায়? নেপালে। তিনি এই চার্টটা তৈরি করলেন 1882 সালে। হ্যাঁ, একটা মোটামুটি বড় গ্রন্থ প্রকাশিত হলো এশিয়াটিক সোসাইটি থেকে, এবং তার এই কাজে সেই সময় সহযোগিতা করেছিলেন একজন ব্যক্তি, যিনি পরবর্তীতে রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার নাম হরপ্রসাদ শাস্ত্রী। তো এই রাজা রাজেন্দ্রলাল মিত্রের এই যে গ্রন্থ আছে, এই গ্রন্থের রচনার ক্ষেত্রে হরপ্রসাদ শাস্ত্রীর সরাসরি অংশগ্রহণ আছে। ঠিক আছে, এবং এশিয়াটিক সোসাইটির বর্ণনা থেকেই দেখা যায় যে রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি তার এই গ্রন্থে যে ধন্যবাদ জ্ঞাপন করার জায়গায়, সেই ধন্যবাদ জ্ঞাপন করার জায়গায় হরপ্রসাদ শাস্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো দেখা যায় 1891 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যু হয়, এবং রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরেই তিনি হরপ্রসাদ শাস্ত্রী তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের এই প্রাচীন পুঁথির আবিষ্কারের এটার দায়িত্ব পান। যেহেতু তিনি আগে থেকেই রাজেন্দ্রলাল মিত্রের সাথে যুক্ত ছিলেন, সংস্কৃত বুদ্ধিস্ট মিস্টিক সংস, ভুল হয়ে যাচ্ছে, নামটা এটা ছিল না, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। হ্যাঁ, যেহেতু তিনি এটার সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে, তো তিনি আগে থেকেই জানতেন যে কিভাবে, কি করলে পরে প্রাচীন পুঁথি পাওয়া যেতে পারে, এবং তিনি কি করলেন, এই প্রাচীন পুঁথির সন্ধানে তিনি নেপালে যাত্রা করলেন। তো আমরা জানি বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে যে তিনি 3 বার নেপাল গমন করেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি 4 বার নেপাল গমন করেন। কিন্তু আপনাদের বইয়ে যে কথাগুলো লেখা আছে, কথাগুলো কিন্তু ভুল না। তিনি 3 বার নেপাল গমন করেন, তার তৃতীয়বারেই তিনি চর্যাপদ আবিষ্কার করে ফেলেন। চতুর্থবার তিনি গিয়েছিলেন 1922 সালে, চর্যাপদ প্রকাশিত হওয়ারও পরে। ঠিক আছে, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কী করলেন, তিনি রাজেন্দ্রলাল মিত্রের পথ ধরে নেপালে গেলেন, এবং আমরা জানি যে 3 বার নেপালে গিয়ে তৃতীয়বারের মাথায় গিয়ে তিনি চর্যাচর্য বিনিশ্চয় নামে একটা পুঁথি আবিষ্কার করলেন, সাথে আরও কিছু আবিষ্কৃত হলো। তাহলে আমরা একটু পুঁথিগুলোতে যাই। রাজেন্দ্রলাল মিত্রের এই গ্রন্থটার নাম আমাদের লাগবে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এটা 1882 সালে প্রকাশিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি থেকে। তো কি হলো, হরপ্রসাদ শাস্ত্রী তিনি তার নেপালের তৃতীয় ভ্রমণে, এটার সময় ছিল 1907 সাল। হ্যাঁ, এর পূর্বে তিনি 2 বার গেছেন। নেপালে তার তৃতীয় ভ্রমণে তিনি মূলত 4টা পুঁথি নিয়ে আসলেন। এর একটি হলো চর্যাচর্য বিনিশ্চয়, একটি হলো ডাকার্ণব, আরও কিছু ছিল, কিন্তু একটি ছিল সরোহপা এর দোহা, একটি ছিল কৃষ্ণপা মানে কাহ্নপা এর দোহা। ঠিক আছে, এই জিনিসগুলো তিনি আবিষ্কার করলেন। হ্যাঁ, ওই নেপালের রাজকীয় গ্রন্থাগারের যিনি গ্রন্থাগারিক ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন, সেই লাইব্রেরিয়ানের কাছ থেকে, লাইব্রেরিয়ানের সহযোগিতায় তিনি এই জিনিসগুলো আবিষ্কার করলেন। কত সালে? 1907 সালে। ঠিক আছে, এবং এগুলো তিনি নিয়ে আসলেন
হ্যাঁ, তিনি প্রাথমিকভাবে মনে করেছিলেন যে এই চারটি গ্রন্থের ভাষাই বাংলা। হ্যাঁ, চর্যাপদ পরবর্তীতে তিনি যখন প্রকাশ করেন 1916 সালে নিজে সম্পাদনা করে, তখন তিনি এটা স্বীকার করেছেন যে প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন যে এই চারটি গ্রন্থই প্রাচীন বাংলা ভাষায় রচিত। পরবর্তীতে তিনি নিশ্চিত হয়েছেন যে এইগুলো অপভ্রংশ আর এটি প্রাচীন বাংলা ভাষায় রচিত। ঠিক আছে, এই হলো মূলত চর্যাপদের আবিষ্কারের গল্প। অর্থাৎ চর্যাপদের আবিষ্কারের গল্প আপনাদের জন্য শুরু হচ্ছে রাজেন্দ্রলাল মিত্রর কাছ থেকে। রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে যে গ্রন্থটা লিখলেন সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এটা আপনাদের প্রয়োজন। এরপরে প্রয়োজন যে হরপ্রসাদ শাস্ত্রী কতবার গিয়েছিলেন এটা পরীক্ষায় আসবে না, তিনি তার তৃতীয় ভ্রমণে 4টি পুঁথি আবিষ্কার করেছিলেন। এগুলো ছিল চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার্ণব, সরহপায়ের দোহা এবং কৃষ্ণপায়ের দোহা। ঠিক আছে, এবার চলে যাওয়া যাক প্রকাশের ঘটনায়। চর্যাপদ আবিষ্কৃত হলো 1907 সালে। এরপরে 9টি বছর কেটে গেল, মাঝখানে বিভিন্ন প্রতিবন্ধকতা হলো, সম্পাদনা করতে সময় লাগলো। সর্বশেষ আমরা জানি যে 1916 সালে, এবার একটু আপনাদের যদি লেখা হয়ে গিয়ে থাকে, এই তথ্যগুলো আপনাদের জন্য প্রয়োজন। যদি লেখা হয়ে গিয়ে থাকে আমি এটা মুছে দিতে চাই। আমরা তাহলে প্রকাশে যাব। চর্যাপদ প্রকাশিত হলো কবে গিয়ে? চর্যাপদ প্রকাশিত হলো 1916 সালে। সে সময় এটা প্রকাশিত হলো কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে, মানিক ইসলাম মাহি মনে হয় 1916 লিখতে গিয়ে ভুলে 1616 লিখে ফেলেছেন। আচ্ছা, তো এটা আসলে মানে তার লেখার ভুল। তিনি এটা, আমার যেটা ধারণা যে তিনি লেখার ভুল করেছেন। তো কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হলো। তবে মনে রাখতে হবে চর্যাপদ একা প্রকাশিত হলো না। ঠিক আছে, এটি ওই চর্যাচর্য বিনিশ্চয় এই পুঁথিটুকুই শুধু প্রকাশিত হলো না, 4টি পুঁথি একসাথে প্রকাশিত হলো। এ কারণে তিনি এর নামকরণের সময় করলেন এভাবে: 1000 বছরের পুরাণ। তিনি যে পুরাণ বানানটা লিখেছিলেন সেটা মূর্ধন্য দিয়েছিল। মূর্ধন্যের পুরাণ বলতে হিন্দু ধর্মীয় পুরাণ বা ধর্মীয় পুরাণ। তবে তখন যে তিনি পুরাণ লিখেছিলেন এটা পুরনো অর্থেই ব্যবহার করেছিলেন। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় তিনি লিখেননি, তিনি লিখেছেন বাঙ্গালা ভাষায়। বৌদ্ধ গান, এই পর্যন্ত চর্যাপদ ঠিক আছে। এর সাথে তিনি ওই যে অন্যান্য গ্রন্থগুলো যোগ করেছেন, সেজন্য তিনি লিখলেন বৌদ্ধ গান ও দোহা। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রকাশ থেকে আমাদের যতটুকু প্রশ্ন দরকার। ঠিক আছে, যতটুকু পড়াশোনা আমাদের প্রয়োজন। হ্যাঁ, তো কি দাঁড়ালো? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায়, বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদ 1916 সালে, প্রকাশের ঠিক 9 বছর পরে 1916 সালে এটি কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হলো। ঠিক আছে, এই হলো চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশের গল্প। এরপরে আমরা চলে যাব চর্যাপদের ভাষা ও ছন্দে। ঠিক আছে, চর্যাপদের ভাষা ও ছন্দ। আচ্ছা, মানিক ইসলাম মাহি প্রশ্ন করেছেন মূল গ্রন্থটি এখন কই আছে? মূল গ্রন্থটি এখন নেপালে থাকার কথা ছিল, তবে সর্বশেষ যে ধারণা
সেই ধারণা অনুযায়ী যে মূল গ্রন্থটা হয়তোবা বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা চুরি হয়ে গেছে, হ্যাঁ, বা হারায় গেছে, হ্যাঁ, এটা ওখানে নাই। আমার এক সময় ধারণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, নাই। ঠিক আছে, আচ্ছা। সঞ্জয় বলেছে নেপালের লাইব্রেরিতে আছে। না ভাই, ওটা এখন নেপালের লাইব্রেরিতে নাই, অনুলিপি আছে, মূল গ্রন্থটা নাই। ঠিক আছে, আর আরও অনেক বিষয় আছে, আপনাদের এত কিছু জানার প্রয়োজন নাই। চর্যাপদের যে গ্রন্থটা আবিষ্কৃত হয় সেই গ্রন্থটা আসলে কি এটা একটু বুঝে নেন। হ্যাঁ, চর্যাপদের যে গ্রন্থটা আবিষ্কৃত হয় এই গ্রন্থটা কিন্তু চর্যাপদ না, মানে এটা একটা কবিতা। ধরে নিলাম যে আমি একটা কবিতা লিখেছি, এটা কোনো তো আমি কিছু কবিতা লিখেছি, এটার একটা বই প্রকাশ করলাম। ঠিক আছে, এটা হলো আমার কবিতার বই। হলে চর্যাপদ কি হওয়ার কথা ছিল? চর্যাপদ প্রাথমিক স্বাভাবিকভাবে এটা একটা পদ সংকলন হিসেবে থাকার কথা ছিল। এবার ধরে নেন যে আপনাদের মধ্য থেকে একজন সাহিত্যবোদ্ধা আছেন এবং আমার লেখাগুলো অনেক জটিল, বোঝা কঠিন। ঠিক আছে, তো তিনি তখন কি করলেন, তিনি আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলো আবার সরল করে লিখলেন, যে তানিম ভাই এটা এরকম লিখছেন, এটা দিয়ে তিনি এটা বুঝাইতে চাইছেন। ঠিক আছে, এরকম একজন বিশ্লেষক পাওয়া গেল। এইবার তৃতীয় একজন ব্যক্তি আসলেন, তিনি কি করলেন, তিনি আমার লেখা যে কবিতার বই এবং ওই যে আমার কবিতার বইয়ের সরল অনুবাদ, এই দুটোকে পাশাপাশি রাখলেন এবং এর মধ্য থেকে তার যেইগুলো পছন্দ হলো সেইগুলোকে নিয়ে তিনি কি করলেন, তিনি কবিতাটা তুললেন, তিনি অনুবাদটা তুললেন, মানে সরল অনুবাদটা তুললেন। ঠিক আছে, তখন যে গ্রন্থটা দাঁড়াবে, চর্যাপদের হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত যে গ্রন্থটা, যে পুঁথিটা, সে পুঁথিটা আসলে তাই। অর্থাৎ আপনারা জানেন যে চর্যাপদ আবিষ্কৃত হওয়ার পরে আর অনেক পদ পাওয়া গেছে। ধারণা করা হয় আসল যে চর্যাপদটা ছিল সেই চর্যাপদে 100-র মতো পদ ছিল। এই পদগুলোর আপনারা জানেন একজন টিকাকার আছেন, একজন টিকা রচনাকারী, তার নাম পণ্ডিত মুনি দত্ত। সেই পণ্ডিত মুনি দত্ত এর মধ্য থেকে অনেকগুলো টিকা রচনা করেছেন। এর মধ্য থেকে তিনি কতগুলো টিকা রচনা করেছেন এটা কিন্তু সুনিশ্চিত করে বলা যায় না। ঠিক আছে, এখন তৃতীয় একজন ব্যক্তি আসলেন, তিনি কি করলেন, একটা একটা করে পদ নিলেন যেগুলো তার পছন্দ হলো এবং এখান থেকে টিকা নিলেন এবং একটা গ্রন্থ রচনা করলেন, সংকলন করলেন, লিখলেন, লিপিকর বলা যেতে পারে। ঠিক আছে, তিনি আসলে রচয়িতা না, হ্যাঁ, যিনি পরবর্তীতে এটা লিখলেন। তো এই চর্যাপদের পুঁথিটি তখন পাওয়া গেল। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আবিষ্কৃত পুঁথিটার পরিচয়। ঠিক আছে, যেখানে 50টা পুঁথি, 50টা পদ যেখানে তুলে আনা হয়েছে এবং একটা পদের কথা বলা হয়েছে যে এই পদটা ছিল, কিন্তু এই যে ভদ্রলোক তিনি বলছেন যে এখানে একটা পদ ছিল কিন্তু মণিদত্ত ওই পদটা টিকা করেন নাই। তাহলে তখন ধরে নেওয়া হচ্ছে যে এখানে 50টা পদ পাওয়া গেল এবং একটা ছিল যেটা মণিদত্ত টিকা করেন নাই, তার মানে এখানে টোটাল 51টা পদ আছে। এই হচ্ছে মূলত বিষয়। এটা নিয়ে এই পদসংখ্যা পদকর্তাতে কথা বলতে চাচ্ছিলাম। আমরা আছি কোথায়? আমরা আছি চর্যাপদের ভাষা ও ছন্দে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি আজকে আমরা চর্যাপদ শেষ করতে পারবো না, হ্যাঁ, কারণ আমি যে ব্যাখ্যা শুরু করেছি যতটুকু শেষ করা যায়। ভাষা ও ছন্দে যাওয়া যাক। আমরা ছিলাম কোথায়? 1916 সালে ছিলাম, যখন চর্যাপদ প্রকাশিত হয়ে গেল। চর্যাপদ যখন প্রকাশিত হয়ে গেল তখনই বিভিন্ন ভাষার ভাষাবিদগণ দেখলেন যে এই যে চর্যাপদটা আছে, এই চর্যাপদের মধ্যে আমার ভাষার শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে। এই বিভিন্ন ভাষা কারা? এই বিভিন্ন ভাষা কোন কোন ভাষার পণ্ডিতগণ? হ্যাঁ, এখানে আছেন অসমিয়া ভাষার পণ্ডিত, এখানে আছেন ওড়িয়া ভাষার পণ্ডিত, এখানে আছেন মৈথিলি ভাষার পণ্ডিত। ঠিক আছে, হ্যাঁ, এখানে আছেন হিন্দি ভাষার পণ্ডিত এবং অবধারিতভাবে এখানে আছেন বাংলা ভাষার পণ্ডিত। তারা প্রত্যেকে বললেন যে চর্যাপদ আমাদের ভাষার গ্রন্থ, এটা আসলে বাংলা না। প্রত্যেকে এরকম দাবি করতে লাগলেন। এর কারণটা আসলে কি? বলা হচ্ছে চর্যাপদ একেবারে প্রাচীন বাংলায় রচিত, মানে
বাংলা ভাষার একেবারে প্রাচীনতম রূপ। ঠিক আছে, তো আমরা যদি বাংলা ভাষার জন্মের ইতিহাসটা জানি তাহলে আমরা এরকম জানি যে একসময় একটা ভাষা ছিল যেটার নাম ছিল প্রাকৃত। এই প্রাকৃত ভাষার অনেকগুলো শাখা ছিল, হ্যাঁ অনেক, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাকৃত ছিল, যার মধ্যে গৌড়ীয় প্রাকৃত নামে একটা নাম কল্পনা করছেন আচ্ছা, গৌড়ীয় প্রাকৃতর কথা বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মাগধী প্রাকৃতর কথা আছে, যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন। আবার আমরা জানি যে এর বাইরে আরও আছে, পৈশাচী আছে, সৌরসেনী আছে। এখন এই যে ভাষাগুলো, এই যে প্রাকৃতগুলো, এই প্রাকৃতগুলো কিন্তু একটা প্রাকৃতরই বিভিন্ন আঞ্চলিক রূপ। তার মানে ধরে নিলাম যে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি এই বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, তবে এই বাংলার কি বিভিন্ন আঞ্চলিক রূপ আছে না? তো এই যে বিভিন্ন আঞ্চলিক রূপ আছে, তারপরও তো আজকে বরিশালের ভাষায় যে শব্দগুলো আছে, রংপুর অঞ্চলের ভাষায় যে শব্দগুলো আছে, এর মধ্যে তো অনেক সাদৃশ্য আছে। তার মানে স্বাভাবিকভাবে গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, এদের মধ্যে অনেক সাদৃশ্য ছিল। ঠিক আছে, অর্থাৎ অনেক শব্দ এমন ছিল যেটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন গৌড়ীয় প্রাকৃত বা মাগধী প্রাকৃত থেকে পরবর্তীতে আমরা জানি যে অপভ্রংশ আসলো, এইটা পরিবর্তিত হলো। অপভ্রংশ থেকে দুটো ধারা বের হলো, একটা হলো বঙ্গ কামরূপী, যেটা বঙ্গ এবং কামরূপ অঞ্চল অর্থাৎ বাংলা এবং আসাম অঞ্চলের ভাষা। ঠিক আছে, আরেকটা ধারা বেরিয়ে গেল ওদিকে, যেটা উড়িয়া, মৈথিলি, এই ভাষাগুলো যেখান থেকে আসলো। তাহলে খেয়াল করেন এই একই ভাষা থেকে তো এই ভাষাগুলোর সৃষ্টি হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এমন অনেক শব্দ আছে যে শব্দ বঙ্গ কামরূপীতে ছিল, উড়িয়াতে ছিল, মৈথিলিতে ছিল, বাংলায় ছিল, আসামিতে ছিল। একইভাবে প্রাকৃততে থাকার কারণে এই সকল প্রাকৃততে ছিল। সৌরসেনী প্রাকৃতেরই একটা শাখা থেকে পরবর্তীতে হিন্দি ভাষার সৃষ্টি হচ্ছে। তো স্বাভাবিকভাবে সবাই যেহেতু একটা জায়গা থেকে আসছে, তাদের কমন কিছু শব্দ ভাণ্ডার আছে। সময়ের সাথে সাথে এই শব্দভাণ্ডার পরিবর্তন আসছে, ধরনে পরিবর্তন আসছে, বলার ধরনে পরিবর্তন আসছে, কিন্তু এগুলো তো হাজার বছরের কথা। প্রাচীন বাংলার যে বিষয়টা ছিল, প্রাচীন বাংলায় এমন অনেক শব্দ ছিল যে শব্দগুলো এখানে কমন, এখানে কমন, এখানে কমন, এখানে কমন, এখানে কমন। এই কারণে এই সকল ভাষার যে পণ্ডিতগণ আছেন তারা দেখলেন যে চর্যাপদের শব্দ সম্ভারে আমি এই এই ভাষার শব্দ খুঁজে পাচ্ছি, তাহলে এর মধ্যে যেহেতু আমার ভাষা আছে, তাহলে এটা আমার ভাষার সাহিত্য নিদর্শন। তারা এই যে কথাগুলো বললেন কিসের ভিত্তিতে বললেন? শব্দ সম্ভারের ভিত্তিতে বললেন। এখন তাহলে এখান থেকে আমরা একটা তথ্য পেলাম যে চর্যাপদে 5টি ভাষার শব্দ আছে। এই 5টি ভাষা কি কি? বাংলা, আসামি, ওড়িয়া, মৈথিলি, হিন্দি। ঠিক আছে, এখন বিতর্ক শুরু হলো। বিতর্কের ভিত্তি কি? বিতর্কের ভিত্তি হলো শব্দ সম্ভার। এখন এই মুহূর্তে বেশ কিছুক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তৃষ্ণার্ত মোটামুটি। তাহলে আমার এখন কি খাওয়া দরকার? আমার এখন পানি খাওয়া দরকার। এই যে পানি শব্দটা আমি ব্যবহার করছি, আমরা সকলেই জানি, পরীক্ষার জন্য হলেও আমরা পড়েছি যে পানি হলো হিন্দি শব্দ। এখন এই যে আমি আমার ভাষায় পানি বললাম, তার মানে আমার এই ফুল স্টেটমেন্টটা, এটা কি পুরোটাই হিন্দি স্টেটমেন্ট, হিন্দি ভাষায় বলেছি কথাটা। স্বাভাবিকভাবে কি হয়, এক ভাষার শব্দ আরেক ভাষায় ব্যবহৃত হয়, শব্দ সম্ভারের ধরনই এটা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব পরীক্ষায় আপনারা শব্দ সম্ভারের উত্তর দিতে দিতে ক্লান্ত, হ্যাঁ আপনারা বিভিন্ন টেকনিক পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কোনটা কোন ভাষার শব্দ। তাহলে একটা জিনিস, একটা স্টেটমেন্ট পড়ে বা একটা রচনা পড়ে সেখানে থাকা শব্দের ভিত্তিতে এটা বলা আসলে উচিত না যে এইটা এই ভাষার স্টেটমেন্ট বা এটা এই ভাষার রচনা। তাহলে কি করা যেতে পারে? ব্যাকরণিক বিশ্লেষণ দরকার, কারণ ভাষা ভেদে ব্যাকরণের ধরনটা আলাদা। ঠিক আছে, বাক্যের গঠন প্রণালী ভিন্ন।
হ্যাঁ, এটার মাধ্যমেই একটা ভাষা থেকে আরেকটা ভাষাকে পৃথক করা যেতে পারে। এই কাজটাই করলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর আগেই কিন্তু অনেকেই চর্যাপদের ভাষা নিয়ে কথা বলে ফেলেছেন। 1920 সালে সেই সময়কার একজন পণ্ডিত ডক্টর বিজয়চন্দ্র মজুমদার, হ্যাঁ, তিনি বললেন যে না, চর্যাপদের ভাষা বাংলা না। আমাদের এই অঞ্চলেরই মানুষ ছিলেন, ফরিদপুর অঞ্চলের মানুষ ছিলেন, কিন্তু তিনি বলেছিলেন চর্যাপদের ভাষা বাংলা না। রাহুল সাংকৃত্যায়ন বলে ফেলেছিলেন চর্যাপদের ভাষা হিন্দি। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি কি করলেন, 1926-এ 1926 সালে তিনি একটা গ্রন্থ প্রকাশ করলেন, যে গ্রন্থটার নাম দিলেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সংক্ষেপে ODBL বলি, যেটা 1926-এ প্রকাশিত হলো। এই জায়গায় তিনি চর্যাপদের যে ভাষা, চর্যাপদের যে বলার ধরন, এই বলার ধরনকে তিনি ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করলেন এবং ব্যাকরণিকভাবে বিশ্লেষণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করলেন যে চর্যাপদের ভাষা বাংলা। ঠিক আছে, আমি কিন্তু বলেছি প্রমাণ করার চেষ্টা করলেন, কারণ আজও অনেক ভাষার অনেক পণ্ডিত চর্যাপদের ভাষাকে বাংলা হিসেবে মেনে নিতে নারাজ। ঠিক আছে, তাহলে এই গেল বিষয়। এখান থেকে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকেই তার যে মতামত আছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে মতামত আছে, সেটাকে আংশিক বা পরিপূর্ণভাবে সমর্থন করলেন। সবাই যে পরিপূর্ণভাবে সমর্থন করেছিলেন বিষয়টা এরকম নয়। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো কি কি? প্রয়োজনীয় তথ্য হলো, আপনাদের মনে পড়ে কিনা আমি যখন চর্যাপদের আবিষ্কারের কথা বলেছি তখনই বলেছি যে বলেছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা বাংলা, প্রাচীন বাংলা। ঠিক আছে, এই কথা বলেই তিনি প্রকাশ করেছেন এবং এ কারণেই তো বিরোধ তৈরি হলো। চর্যাপদের ভাষা বাংলা না, এটা সর্বপ্রথম বলেছেন বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, আচ্ছা, চর্যাপদের ভাষাকে হিন্দি বলেছিলেন রাহুল সাংকৃত্যায়ন। আমি কিন্তু সেই তথ্যগুলো বলছি যেই তথ্যগুলো আপনাদের লেখা প্রয়োজন। চর্যাপদের ভাষাকে বাংলা হিসেবে প্রমাণ করেন কে? আপনাদের পরীক্ষায় আসলে এরকমই আসবে যে প্রমাণ করেন কে, অর্থাৎ ইতোমধ্যে এটা প্রমাণিত। ঠিক আছে, তো এটা আসলে ইতোমধ্যে প্রমাণিত নয়, কারণ অনেকে এটা মানেন না। প্রমাণ করার চেষ্টা করেছিলেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থের মাধ্যমে? ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থের মাধ্যমে, যেটি প্রকাশিত হয়েছিল কবে? প্রকাশিত হয়েছিল 1926 সালে। ঠিক আছে, এর বাইরে কি দরকার? চর্যাপদের ভাষায় চর্যাপদে 5টি ভাষার শব্দ সম্ভার পাওয়া যায়। হ্যাঁ, চর্যাপদের শব্দ সম্ভারে 5টি ভাষার শব্দ খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এই গেল চর্যাপদের ভাষা বিষয়ক আলোচনা। আরেকটা বিষয় আমরা সকলে জানি যে চর্যাপদের ভাষাকে নিয়ে কথা বলতে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন চর্যাপদের ভাষা এটা সন্ধ্যা ভাষা। এখানে দুটো বানান পাওয়া যায়, সন্ধ্যা এভাবে পাওয়া যায়, সন্ধ্যা এভাবে পাওয়া যায় আলোচনার সময়। তো সন্ধ্যা ভাষা তিনি কেন বলেছেন? তিনি বলেছেন এটা আলো আধারির ভাষা, কতেক বোঝা যায়, কতেক বোঝা যায় না। কেন কতেক বোঝা যায়, কতেক বোঝা যায় না, এটা কথা কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে দেওয়া হচ্ছিল চর্যাপদের পরিচয়ের সময়, যে চর্যাপদ রচনাকালে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সিদ্ধাচার্যগণ চর্যাপদের বোধগম্যতা শুধুই সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন কাদের জন্য? যারা সহজিয়া ধারাটাকে যারা ফলো করবেন তাদের জন্য, অন্যান্যরা যাতে বুঝতে না পারে, উদ্দেশ্য এটাই ছিল। এক। দ্বিতীয় কথা হলো চর্যাপদ অনেক প্রাচীন বাংলায়, ওই সময়কার শব্দ বা ওই সময়কার কথা বলার ধরন আর আজকের কথা বলার ধরনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের কারণে কতেক বোঝা যায়,
কতেক বোঝা যায় না, এজন্য চর্যাপদের ভাষাকে তিনি একটা বিশেষণে বিশেষায়িত করলেন, সেটা হলো সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা। তবে মজার বিষয় হচ্ছে এই সন্ধ্যা ভাষা টার্মটা এটা কিন্তু সর্বপ্রথম হরপ্রসাদ শাস্ত্রী ব্যবহার করেননি। চর্যাপদের যে টিকাকার পণ্ডিত মুনিদত্ত রয়েছেন, এই পণ্ডিত মুনিদত্ত তার টিকার মধ্যে এই সন্ধ্যা ভাষা শব্দটাকে ব্যবহার করে এসছেন। ওই ধারা থেকেই পরবর্তীতে হরপ্রসাদ শাস্ত্রী এটাকে ব্যবহার করেছেন। কেন সন্ধ্যা ভাষা বলা হয় এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করার অবকাশ অবশ্যই আছে, তবে সেটি লিখিত ক্লাসে এখন না। ঠিক আছে, তো আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো তাহলে পেয়ে গেলাম। কে বাংলা বলল? সর্বপ্রথম চর্যাপদের ভাষাকে বাংলা বললেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনিই আবার চর্যাপদের ভাষাকে একটি বিশেষণে বিশেষায়িত করলেন, তিনি বললেন এটা সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকে বিশ্লেষণ করলে, চর্যাপদের শব্দ সম্ভারকে বিশ্লেষণ করলে সেখানে 5টি ভাষার শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে। চর্যাপদের ভাষাকে সর্বপ্রথম বাংলা হিসেবে অস্বীকার করেছিলেন বিজয়চন্দ্র মজুমদার 1920-তে। চর্যাপদের ভাষাকে হিন্দি বলেছিলেন রাহুল সাংকৃত্যায়ন। চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রমাণ করার চেষ্টা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা বিষয়ক এই তথ্যগুলো জানা থাকলে আমাদের প্রিলিমিনারির কাজ উতরে যাবে। ঠিক আছে, এইবার চলে যাওয়া যাক ছন্দে। চর্যাপদের যে ছন্দ, এই ছন্দ নিয়ে অনেক কথা বলা আছে। বলা হচ্ছে প্রথমত আজকের বিচারে ছন্দ, আমরা জানি যে আজকের বিচারে ছন্দ 3 প্রকার ছন্দ নিয়ে কথা হয়। একটি হলো স্বরবৃত্ত, একটি হলো মাত্রাবৃত্ত, একটি হলো অক্ষরবৃত্ত। ঠিক আছে, এই যে চর্যাপদের এই যে আজকের যে ছন্দের কথা বলা হয়, এগুলো তো আজকের আলোচনা, প্রাচীন ছন্দের আলোচনা এই জিনিসগুলো ছিল না। ঠিক আছে, এগুলো নবীন, হ্যাঁ, এগুলো অর্বাচীন, এগুলো খুব একটা প্রাচীন কিছু নয়। ঠিক আছে, চর্যাপদের যে ধারা, সেই ধারায় দুটো বিষয় মূলত পাওয়া যায়। এখানে পয়ার দেখতে পাওয়া যায়, এখানে ত্রিপদী দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই পয়ার এবং ত্রিপদী এই জিনিসগুলো কিন্তু মূলত অক্ষরবৃত্তের পরিচায়ক। অক্ষরবৃত্তের মধ্যে এই জিনিসগুলো বেশি থাকে। বিভিন্ন ধারার বিভিন্ন বৈশিষ্ট্য আছে না, অক্ষরবৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো পয়ার এবং ত্রিপদীর বিষয়। এখন সেই ধারাবাহিকতা এটাকে আসলে অক্ষরবৃত্তের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চর্যাপদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যতে সর্বশেষ এর মধ্যে অনেক কথা আছে। কেউ বলেছেন যে এটা সংস্কৃত পদ্যটিকা নামে একটা ছন্দ আছে, যেটা আপনারা যখন রামায়ণ পড়েন বা আপনারা যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়েন, সে সময় এই পদ্যটিকা ছন্দের কথা বলা হয়। চর্যাপদের ক্ষেত্রে এই পদ্যটিকা নিয়ে কথা হয়। কেউ প্রাকৃত ভাষার যে প্রাকৃত একটা ছন্দের ধারা আছে, পাদাকুলক ছন্দ, এটা নিয়ে কথা বলেন। তবে এত কিছু আমরা জানবো না, আমরা জানবো যে বর্তমানের যে ছন্দ আছে, ছন্দের ধারা আছে, এই ছন্দের ধারার সাথে যদি মিল রেখে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তে মাত্রাবৃত্তের পাল্লাটা ভারী হবে। এবং এই মতামতটাই দিয়েছেন গোপাল হালদার। গোপাল হালদার বলেছেন চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ। অর্থাৎ আজকের বিচারে আমাদের যদি ছন্দ নিয়ে প্রশ্ন আসে, আমি আবার বলছি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কে কোন মতামত দিল, এই মতামতগুলো বলে আমরা একটা উপসংহারে যাওয়ার চেষ্টা করব। বাট যখন কিনা আমরা প্রিলিমিনারির জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি, তখন এত বিস্তারিত না গিয়ে আমরা ততটুকু জানি যতটুকু কিনা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, যে আজকের ধারার বিচারে চর্যাপদের ভাষা, চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ। ঠিক আছে, আমার তো ধারণা ছিল যে সব পড়িয়ে শেষ করে ফেলবো, কিন্তু আমি তো ধারে কাছেও যেতে পারছি না। আচ্ছা, আর দু একটা বিষয় নিয়ে একটু কথা বলে আজকের মতো আলোচনা শেষ করব। পরবর্তীতে যেদিন সাহিত্যের আলোচনা হবে আপনাদের ক্লাসে, যেদিন না আগামী রবিবার এবং মঙ্গলবার আপনাদের ক্লাস হবে,
আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব। চর্যাপদটা শেষ করে আমরা আধুনিক সাহিত্যে প্রবেশ করব, ঠিক আছে? কারণ দেখা যায় পরীক্ষার্থীরা মূলত আধুনিক যুগের সাহিত্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পায় এবং আধুনিক যুগের সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত থাকে। তাহলে গুরুত্বের বিচারে আগে আমরা আধুনিক যুগের সাহিত্য শেষ করে পরবর্তীতে আমরা যে জায়গাগুলো স্বল্প প্রস্তুতিতে আমরা ভালো ফলাফল করতে পারবো, পরবর্তীতে আমরা সেই জায়গাগুলোতে যাব। তো একটু চর্যাপদের আবিষ্কার নিয়ে যখন কথা হলো, একটু চর্যাপদের অনুবাদ নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে চর্যাপদের তিব্বতী অনুবাদ এইটা নিয়ে প্রশ্ন হয় পরীক্ষায়, ঠিক আছে? অন্য কোনো অনুবাদ নিয়ে পরীক্ষায় হয় না, পরীক্ষায় প্রশ্ন হয় না। চর্যাপদ কিন্তু এছাড়াও তিব্বতী ভাষা ছাড়াও অনেক ভাষায় চর্যাপদ প্রকাশিত অনুদিত হচ্ছে, ঠিক আছে? আমরা আজকে অনুবাদের জায়গায় গিয়ে মোটামুটি আজকের আলোচনাটাকে সীমাবদ্ধ করে ফেলবো। যদিও ইচ্ছা ছিল আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত, পারছি না, ঠিক আছে? তো যাওয়া যাক তিব্বতী অনুবাদের বিষয়ে। আমরা সকলে জানি যে চর্যাপদের তিব্বতী অনুবাদ এটি আবিষ্কার করেছিলেন একজন, যার নাম প্রবোধচন্দ্র বাগচি, ঠিক আছে? এইখানে একটা তথ্যগত ভ্রান্তি আছে, ঠিক আছে? আমরা দেখতে পাই একটা সাল যোগ করা হয়, বলা হয় চর্যাপদ 1938 সালে চর্যাপদের এই তিব্বতী অনুবাদ এটা আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। কথাটা আসলে ঠিক না। 1938-এর বহু পূর্বেই, প্রবোধচন্দ্র বাগচির পূর্বেই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ইঙ্গিত দিয়েছিলেন এবং পেয়েছিলেন যে তিব্বতে কিছু এমন প্রাচীন পুঁথি আছে যে পুঁথিগুলো মিলে, পুঁথিগুলোর দু একটা পদ মিলে যায় চর্যাপদের পদগুলোর সাথে। এই যে একটা ইঙ্গিত, এই যে একটা সংকেত, ঠিক আছে? এই সংকেত অনুসরণ করেই প্রবোধচন্দ্র বাগচি, যিনি কিনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, হ্যাঁ, তিনি পরবর্তীতে ছিলেন, তিনি কি করলেন, তিনি এই অনুবাদ খোঁজার চেষ্টা করলেন। এবং এই তিব্বতী অনুবাদ কিন্তু তিনি তিব্বত থেকে আবিষ্কার করেননি। চর্যাপদের এই তিব্বতী অনুবাদ তিনি নেপাল থেকে আবিষ্কার করেছেন এবং তিনি এটি আবিষ্কার করেছিলেন 1929 সালে। তাহলে প্রশ্ন হলো, এই 1938 সালে এই ঘটনাটা আসলে কি? এই 1938 সালে এটি প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ 1929 সালে আবিষ্কার, ওই আবিষ্কারের নিচে অনুবাদ, তো এই কারণে ওটাতে নজর পড়লো এবং এই তথ্যগত যে একটা 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 একটু সমস্যা, এটা আপনাদেরকে বলার প্রয়োজনীয়তা অনুভব করাতে এই কথাটা বলা। 1929 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রবোধচন্দ্র বাগচি তিনি আবিষ্কার করলেন এবং 1938 সালে তিনি এটি প্রকাশ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আরেকটা বিষয়, এই প্রবোধচন্দ্র বাগচি যে অনুবাদটা আবিষ্কার করলেন, এই অনুবাদের অনুবাদক তো তিনি নন। তাহলে এটি অনুবাদ করেছিল কে? কোনো এক সময় এটি অনুবাদ করেছিলেন একজন, তার নাম কীর্তিচন্দ্র। কোনো এক সময় বলার কারণ, কীর্তিচন্দ্রের সময়কালটা ঠিক আমি জানি না, ঠিক আছে? তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদ এটা আবিষ্কৃত হয় 1929 সালে প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক, যেটি 1938 সালে প্রকাশিত হয়। এবং এই তিব্বতী অনুবাদটা এটা 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 এই তিব্বতী ভাষায় চর্যাপদকে অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। এই গেল চর্যাপদের তিব্বতী অনুবাদের বিষয়। আমরা জানি এর বাইরে চর্যাপদ হিন্দি ভাষায় অনুদিত হয়। হিন্দি ভাষায় চর্যাপদকে অনুদিত করেছিলেন রাহুল সাংকৃত্যায়ন, ঠিক আছে? আমাদের অতি সম্প্রতি, হ্যাঁ, আমাদের অতি পরিচিত একজন, তিনি চর্যাপদকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এই চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন যিনি, তাকে ব্যক্তি হিসেবে আমরা যদি না চিনি, রেফারেন্সে আমরা তাকে সকলে চিনব। তিনি মওদুদ আহমেদের স্ত্রী এবং কবি জসিমউদ্দিনের মেয়ে, তার নাম হাসনা জসিমউদ্দিন মওদুদ।
তিনি চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন, ঠিক আছে, যেটি পরবর্তীতে ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়, আমাদের এখান থেকে না, ঠিক আছে। ওকে, তো এই ছিল যতটুকু আলোচনা হলো ভাষা, ছন্দ, অনুবাদ, এতটুকু আলোচনা হলো। কি কি বাকি থাকলো? পদ সংখ্যা, পদকর্তা, টিকা, গবেষণা এবং প্রবাদ, এগুলো বাকি থাকলো। নাদিয়া চৌধুরী রিয়া খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, রাহুল লোকটা না বলেছিল যে চর্যাপদ হিন্দি ভাষায় লেখা, তাহলে ও আবার হিন্দিতে ট্রান্সলেট করলো কেন? হ্যাঁ, ব্যাপারটা হলো আপনারা যখন চর্যাপদ পড়বেন, হ্যাঁ, আমরা এটা মেনে নিতে চাই যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত, কিন্তু চর্যাপদের প্রতিটা লাইন বোঝার জন্য আপনার একজন অনুবাদক দরকার পড়বে, যিনি আপনাকে আজকের বাংলায়, হ্যাঁ, চর্যাপদকে অনুবাদ করে দেবেন। এ কারণে দেখবেন চর্যাপদের যে বিভিন্ন বইগুলো আছে বা বিভিন্ন সাইটে চর্যাপদ নিয়ে যে লেখাগুলো হয়, সে লেখাগুলোতে চর্যাপদের পদগুলোর পরে লেখা হয় আধুনিক বাংলায় এটার রূপান্তর এটা হবে। তো রাহুল সাংকৃত্যায়ন বলেছেন চর্যাপদ প্রাচীন বাংলায় রচিত, হিন্দি ভাষায় রচিত, কিন্তু তিনি যখন এটিকে অনুবাদ করেছেন, তিনি এটিকে আজকের মতো করে, হ্যাঁ, অর্থাৎ সেই সময়কার হিন্দির মতো করে আধুনিক হিন্দিতে রূপান্তর করছেন। যেমন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে পদগুলো আছে, এই পদগুলোকে তিনি আধুনিক বাংলায়, তার সময়ের যে আধুনিক বাংলা, সেই বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো আমরা আজকের আলোচনাটাকে এখানে সীমাবদ্ধ রাখবো। আজকের আলোচনাটাকে এর থেকে আর বাড়াবো না। আমাদের পরবর্তী ক্লাস হবে রবিবার, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং যদি কোনো সমস্যা না হয়। আমাদের এই আলোচনা যদি আপনাদের কিছুটা উপকার করতে পারে, তাহলে আমি খুশি হব এবং আশা করব যে আপনারা অন্যদেরকে জানাবেন, ঠিক আছে। আগামী রোববার আমরা কি আলোচনা করব সেটা আপনাদেরকে আগে জানিয়ে দেব। চর্যাপদের অবশিষ্টাংশ অবশ্যই আমরা শেষ করব এবং চর্যাপদ সংক্রান্ত পিডিএফ আপনাদের এই গ্রুপে, মূল গ্রুপেই দিয়ে দেয়া হবে, যেহেতু এটা সকলের জন্য উন্মুক্ত ছিল আলোচনাটা। এর পিডিএফটাও যেন সকলের জন্য উন্মুক্ত থাকে, এই বিষয়টা মাথায় রাখা হবে। আমরা বলেছি যে আমাদের প্রথম 3টা ক্লাস, এই 3টা ক্লাস আসলে আমরা এভাবে লাইভে নেব, ঠিক আছে। তো পরবর্তী ক্লাস সাহিত্যেই নেব নাকি ব্যাকরণে নেব সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং চর্যাপদের অবশিষ্টাংশ আমরা অবশ্যই পড়ব। আপনাদের ভালো লাগলে জানাবেন, আপনাদের খারাপ লাগলে জানাবেন। আমি চেষ্টা করব নিজেকে পরিবর্তিত করে নিতে, যাতে করে অন্যদের, আপনাদের সময়টা যাতে করে অপচয় না হয়, ঠিক আছে। আজকের মতো আমাদের আলোচনাকে এখানেই সমাপ্ত করতে চাই, যদি আপনারা আমাকে বিদায় দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নিঃসংকোচে। শুভজীবন বলেছে, মানুষ দিন দিন এত ইয়াং হয় কিভাবে? হ্যাঁ, ওই জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন, ইয়াং আপনিও হয়ে যাবেন। বিষয়টা এই না যে আমি জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করছি, আমি দেখছি যে উনি ভদ্রলোক দিন দিন ইয়াং হয়ে যাচ্ছেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকেও ধন্যবাদ।